জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। রাষ্ট্র গঠনে সব রাজনৈতিক দলকেই ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে সংস্কার প্রস্তাব নিয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকের আগে একথা বলেন তিনি। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসে 12 দলীয় জোট। এ সময় স্বাগত বক্তব্যে ডক্টর আলী রিয়াজ ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকে কিছু ছাড় দিতে হবে এবং রাষ্ট্র গঠনে মৌলিক বিষয়ে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। ভিন্ন মতের জায়গাগুলোকে সংকুচিত করে এক জায়গায় এসে সকল সমস্যা সমাধানে আসতে হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। আজ বিকেলে একই হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাথে বৈঠক করবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠকের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন মেহেরিন আনি। 12 দলীয় জোটের প্রস্তাবনার বিষয়ে কি কোনো কিছু জানতে পেরেছেন? সর্বশেষ তথ্য জানাবেন। এখনো 12 দলীয় জোটের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে এবং এই বৈঠকটি 1:30টার দিকে শেষ হওয়ার কথা রয়েছে এবং এরপরই 12 দলীয় জোট থেকে যে 13 সদস্যের দল এসেছে তাদের থেকে একজন গণমাধ্যমে এই আজকের যে তাদের বৈঠক হয়েছে সে বিষয়ে গণমাধ্যমের সামনে তুলে ধরবে। তবে বৈঠকের আগে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি আছেন তিনি কথা বলেছেন এবং 12 দলীয় জোটের পক্ষ থেকে প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দারও কথা বলেছেন। এখানে কিন্তু অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তিনি বলেছেন যে যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে যে আলোচনা হচ্ছে সেটি দিয়ে কিন্তু বাংলাদেশে যে জাতীয় সনদ সেটি তৈরি করা হবে এবং যা দিয়ে পরবর্তীতে বাংলাদেশের ভবিষ্যতের পথ আসলে তৈরি করা হবে। এবং তিনি আরো বলেন যে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাইকে আসলে ভিন্ন মতের হওয়ার সত্ত্বেও কিন্তু বেশ কিছু রাষ্ট্র কাঠামো গঠন করতে যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা তাদের যে সহ রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সবাইকে আসলে এই ঐক্যমতের জায়গাতে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং সেক্ষেত্রে 12 দলীয় জোটে যে 13 সদস্যের প্রতিনিধি দল রয়েছে সেখান থেকে তারা বৈঠকের আগে বলেছেন যে তারা আসলে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যেসব সুপারিশগুলো রয়েছে তাদের বেশিরভাগের সাথে তারা একমত, তবে কিছু ক্ষেত্রে তাদের কিছু দ্বিমত রয়েছে। তো সেই বিষয়গুলো আসলে তারা বৈঠকের শেষে তুলে ধরবে। এছাড়া তারা জানিয়েছে যে এই যে তারা আসলে যে সংস্কার কাজ চলছে সেটি আসলে দিনের পর দিন সেই সংস্কার কাজটি সেটা চাচ্ছে না। তারা খুব দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের কথা তারা কিন্তু বলেছে এবং তারা এই বৈঠক শেষে কিন্তু আরো বাকি যেসব প্রস্তাবনাগুলো দিয়েছে তারা সেগুলো জানাবে। এবং এরপর কিন্তু বিকেল 3টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাথেও জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি বৈঠক রয়েছে। তো সাহাব, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আজকের বৈঠকের সবশেষ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠক চলছে। সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মেহেরিন আনি। বাংলাদেশের সংবিধান ও ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নারী কমিশনের সুপারিশ বাতিল। কমিশন পুনর্গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী। নারী কমিশন নারীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিভ্রান্তিকর সুপারিশ করেছে। বহুবিবাহ বন্ধের সুপারিশও ধর্মবিরোধী, তাই এই কমিশনের সুপারিশ বাতিল চায় রিটকারী। যৌনকর্মীকে স্বীকৃতির ব্যাপারে রিট আবেদনে আপত্তি জানিয়েছে। সোমবার রিট আবেদনের উপর শুনানির পর বিচারপতি ফাহিমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজীব হাইকোর্টের বেঞ্চে উপস্থাপন করার কথা জানিয়েছেন আইনজীবী।
এই সংস্কার কমিশন বুঝতে ভুল করেছেন এবং এটা একটা একপেশে হয়ে গেছে, যার প্রেক্ষিতে আমরা মনে করেছি সংবিধানের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক যে সকল অনুচ্ছেদ রয়েছে সেই সকল অনুচ্ছেদকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং এইগুলাকে কেন বাতিল করা হবে না, এই বিষয়ে চেয়ে আমরা রিট পিটিশন দায়ের করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ৪৯ আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মঙ্গলবার। রোববার আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগ জানান, মামলার গুরুত্ব অনুসারে এই শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত ১ ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাসের রায় দেন। ২১ নভেম্বর এ মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। করিডোর নিয়ে জনগণের সাথে কানামাছি খেলছে সরকার, তাতে সন্দেহ বাড়ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন নিয়ে টাল বাহানা করছে সরকার। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে। এটার প্রতিক্রিয়া কি হবে, আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে, এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। শেখ হাসিনার আমলে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সাংবাদিকতার দক্ষতায় নয় বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে উদ্বিগ্নতা জানিয়ে তিনি আরও বলেন, বেতন কম হলে সাংবাদিকরা দুর্নীতিতে আগ্রহী হয়ে পড়বে। গত 15 বছরে আগের সরকার সংবাদ মাধ্যমের উপর পদ্ধতিগতভাবে সিস্টেমেটিক্যালি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। টেলিভিশন চ্যানেলের লাইসেন্স যে দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে। গণমাধ্যম কমিশন করতে বলেছি, একই সাথে সাংবাদিকতা সুরক্ষা আইন করতে বলেছি। 5 সপ্তাহ চলে গেছে, এখন বোধহয় 6ষ্ঠ সপ্তাহ চলছে। এখনো পর্যন্ত সরকারের দিক থেকে খুব বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এটা এখনো দৃশ্যমান না। অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, হত্যা মামলা। সাংবাদিকরা তো হত্যা করতে যায়নি, এটা গ্রহণযোগ্য না এবং এর ফলেই কিন্তু এক ধরনের পরিবেশে অস্বস্তির পরিবেশ, বৈরী পরিবেশ বলে মনে হয় এবং তৈরি হয়। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গ্রিগোরিভিচ খোজিনের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, বৈজ্ঞানিক, পর্যটন, জ্বালানি ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ নিয়ে বিএনপির মিডিয়া সেল জানায়, সৌজন্য সাক্ষাতে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নিয়েছেন। মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে কূটনৈতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। সকালে ISPR আয়োজিত রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক সেমিনারে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। Complete civil war going on in Myanmar, and I do not want to be hopeful that unless the dust settles, we will be able to send our Rohingyas back to their country. Already we have spent about 8 years.
and maybe it will take some time more. But what I insist on is that we must arrive at, through diplomacy and through negotiations, maybe beyond diplomacy also, we must have the roadmap how all these people can go back. পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী 2 মাস 8 দিন পর আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের অনুপস্থিতিতে তা সম্ভব হয়নি। শিক্ষকরা বলছেন, কুয়েট একটি শান্তিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যারা বিশৃঙ্খলা করেছে তাদের শাস্তি না হলে এমন পরিস্থিতি চলতে থাকবে। এদিকে শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে এমনিতেই তারা পড়ালেখায় অনেকটা পিছিয়ে গেছেন। এরপরও যদি এই ধারাবাহিকতা চলমান থাকে তাহলে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে বলে শঙ্কা তাদের। গত 18ই ফেব্রুয়ারি শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার কথা জানায় শিক্ষক সমিতি। রাজধানীর তাঁতীবাজার এলাকার সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করছে রাজুক। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, অভিযানে কতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো এখনো পর্যন্ত, সর্বশেষ তথ্য জানাবেন। সাহাব, আপনাকে বলে রাখি যে এইখানে তাঁতীবাজারে যে বেলা 11টার দিকে যে অভিযানটা পরিচালনা শুরু করে রাজুক, সেখানে ধারাবাহিকতায় কিন্তু এখন যে ভবনটিতে আমরা রয়েছি, এই ভবনটির প্রায় 9 ফিট রাস্তা দখল করে ভবন নির্মাণ করা হয়েছে। একই সাথে এখানকার এই ভবনের যে নকশা, সেই নকশায় যে ছিল 8 তলা পর্যন্ত করার যে কথা ছিল, সেই 8 তলার বাইরেও তারা আরও একটি তলা বেশি করা, অর্থাৎ 9 তলা করার অভিযোগের ভিত্তিতে, এইরকম 2-3টা অভিযোগের ভিত্তিতে কিন্তু এই ভবনের কর্তৃপক্ষকে 3 লাখ টাকা জরিমানা করেছে রাজুক। এবং সেই জরিমানার ভিত্তিতে কিন্তু এখন এই ভবনটির যে বেশি অতিরিক্ত যে জায়গা রয়েছে, অর্থাৎ রাস্তার ভিতরে যে ভবনের জায়গা রয়েছে, সেই ভবনটি কিন্তু এখন রাজুকের যে এখানে ভাঙা হচ্ছে। অর্থাৎ এর আগে যদি আমি বলি যে এখানে যখন আসা হয়, এখানে কিন্তু বেশ কিছু নিয়ম বহির্ভূত অভিযোগের ভিত্তিতে এই ভবনটিতে তারা অভিযান পরিচালনা করে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এখানে এখনও ভাঙচুর অব্যাহত রয়েছে। এর আগে যদি বলি, এখানে প্রথমে তাঁতীবাজার ঢুকে কিন্তু বেশ কিছু ভবনে তারা বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয়। তাদের অভিযোগ ছিল যে এখানে আবাসিক প্রকল্প বা আবাসিক ভবনে তারা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার অভিযোগে কিন্তু তাদের যে বৈদ্যুতিক লাইন আছে সেগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। বিশেষ করে তারা বলা হয়েছে যে এখানে যেহেতু ব্যবসার ধরনটি হচ্ছে স্বর্ণালঙ্কার বেচা বিক্রি, সেই ধারাবাহিকতা কিন্তু এখানে কোনো ধরনের ভাঙচুর না করে, অর্থাৎ কোনো ধরনের ভাঙচুর না করে কিন্তু তারা এই বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে যেহেতু পুরান ঢাকাতে বেশ কয়েক বছর পরপরই শোনা যায় বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এই জন্য সতর্কতার সাথে কিন্তু এই ধরনের অভিযান তারা আগামীতে অব্যাহত রাখবে। একই সাথে এই যে অভিযানের যে ধারাবাহিকতা শুরু হলো, সেই ধারাবাহিকতা কিন্তু আগামীতে অব্যাহত রাখবে বলে রাজুকের যারা মোবাইল কোর্ট পরিচালনা করছে তারা আমাদেরকে জানিয়েছে। তো সাহাব, রাজুকের অভিযানের সবশেষ এই ছিল আমার কাছে। রাজধানীর তাঁতীবাজার এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সানি মৃধা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কথা কাটাকাটির জেরে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। শনিবার রাত 9টার দিকে এনায়েতনগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 11টার দিকে লাকি বাজারের একটি দোকানে বসেছিলেন গার্মেন্টস শ্রমিক ইয়াসিন। এ সময় কিশোর গ্যাংয়ের এক সদস্য ইয়াসিনকে উঠে যেতে বলেন। এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে ইয়াসিনের বুকে ছুরিকাঘাত করে তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রেস ক্লাবে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে।
সেই জায়গা থেকে আমাদের আরও সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত, কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার ভিকটিম হয়েছি এবং হচ্ছি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলভাবে স্থাপন করা হচ্ছে এবং একটা মিডিয়া কর্তৃক একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টা। ভারতের রাজস্থানে পাক ভারত সীমান্ত থেকে পাকিস্তানি রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। এর জের ধরে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলে দুদেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। স্বাভাবিক সময়ে সীমান্ত অতিক্রমের বিষয়টি বিএসএফ ও রেঞ্জার্স দ্রুত মীমাংসা করে ফেললেও পেহেলগ্রাম কাণ্ডের পর পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগ্রাম হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এদিকে দুদেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আগামী সপ্তাহে ভারত ও পাকিস্তান সফরে আসছেন ইরানের ৫৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার থেকে অব্যাহতি নিচ্ছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ওয়ারেন বাফেট। ছেড়ে দিচ্ছেন মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান বার্কশায়ার হাথাওয়ের প্রধান নির্বাহীর পদও। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, বিলিয়ন ডলারের স্বত্বাধিকারী হওয়ার পরও ওয়ারেন বাফেট কিংবা বার্কশায়ার হাথাওয়ের কর পরিশোধ নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পাবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট গ্রেগ অ্যাভেল। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।